বৈঠকের কথা। গোপন বৈঠক সাধারণত জঙ্গি সংগঠনগুলো করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে গোপন জায়গায়, কখনো বনে জঙ্গলে, নদীর পাড়ে, একেবারে শুনশান নিরাপত্তার জায়গাগুলো তারা বেছে নেয় গোপন বৈঠকের জন্য। কখনো কখনো বাসা বাড়ি বেছে নেয়, আস্তানা, সাব আস্তানা, এগুলো তারা বেছে নেয়। কিন্তু যখন একটা হোটেলে কিংবা রেস্টুরেন্টে কয়েকজন সমবেত হয়ে সেখানে খাওয়া দাওয়া করে, সেটাকে গোপন বৈঠক বলা যায় কি না, আমার মনে হয় যে বাংলা ভাষার পণ্ডিতদের শরণাপন্ন আমাদেরকে হতে হবে হয়তো, যে এটাকে গোপন বৈঠক হিসেবে সংজ্ঞায়িত করার স্কোপ আছে কি না। কি বলছে গণমাধ্যম? নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 14 সদস্য গ্রেপ্তার। 14 জন, মানে 1-2 জন 4 জন না, কিন্তু 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সেটা গ্রেপ্তার করা হয়েছে একটা রেস্টুরেন্ট থেকে, একটা হোটেল থেকে। রেস্টুরেন্টে কিংবা হোটেলে কি গোপন বৈঠক করা যায়, যেটা রাষ্ট্রবিরোধী কিংবা সরকার বিরোধী কিংবা জঙ্গি কর্মকাণ্ডের আলোচনা কিংবা পরিকল্পনা সেখানে সাজানো যায়? কি বলছে গণমাধ্যম? চট্টগ্রামের হালিশহরে নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 14 সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রাত 8টার পরে তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়। রেস্টুরেন্টে গোপন বৈঠক হচ্ছিল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছে। পুলিশ জানিয়েছে এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীল নকশা তৈরি হচ্ছিল। পুলিশ অবশ্য বাংলা ভাষার শব্দের বিভিন্ন প্রয়োগ তারা ইচ্ছা মতো করে একটা সাধারণ ব্যাপারটাকে একটা মেটিকুলাস পর্যায়ে যে নিয়ে যেতে পারে, সেটা আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে, এবং হাজার হাজার মামলার বহু মামলা যেটা পুলিশেরই পিআইবি তদন্ত করেছে, আদালতে হওয়া মামলা যেগুলো প্রায় 70% মামলায় ভুয়া মামলা, বাকি মামলাগুলোর 90% আসামি ভুয়া আসামি, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। একদিন দুদিন আগেও আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে নিজের বউয়ের সঙ্গে গ্যাঞ্জাম কিংবা পাওনাদারের টাকা 50 লাখ টাকা যেন দেওয়া না লাগে, এই মেটিকুলাস ডিজাইন সাজিয়ে একজন পিতা তার 16 বছরের কিশোরকে দিয়ে, মানে কিশোর নিজে আহত হয়েছে, মাথায় গুলি লেগেছে, সে জুলাই যোদ্ধা সেই পরিচয় দিয়ে মামলা করেছে, এবং সেই মামলায় আদালতে মামলা করেছে। সেই মামলায় সে দাবি করেছে তার মাথায় গুলি লেগেছে, এবং সে মানে সেই মামলায় আসামি করা হয়েছে তার মায়ের সঙ্গে বাপের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই কারণে মায়ের দিকের আত্মীয়, মামা, খালা, নানা, তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের নাম ঢুকিয়েছে। যারা তার বাবার কাছে 50 লাখ টাকা পায়, সেই পাওনাদারের নাম ঢুকিয়েছে, এবং শেখ হাসিনার নাম 1 নম্বর আসামি করেছে। এবং পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে দেখেছে যে এই পুরো মামলাটি ভুয়া। তার মানে এই যে শব্দগুলো ব্যবহার, যেটা বলছে যে সেটা হচ্ছে যে মানে বিভিন্ন বিদেশে অবস্থানরত বিভিন্ন জনের নির্দেশনায় এরা নাশকতার পরিকল্পনা করছিল, রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিল। এখন নাশকতা এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা একটা রেস্টুরেন্টে বসে 14 জন করতে পারে কি না, সেই ব্যাপারে আমার মনে হয় যে বিশেষজ্ঞ মতামত কারো প্রয়োজন হলে হতে পারে, কিন্তু আপাত অর্থে কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হয় না যে একটা রেস্টুরেন্টে 14 জন বসে, যে রেস্টুরেন্টে আরও বহু লোক আসবে, তারা ওপেন একটা রেস্টুরেন্টে বসে দেশবিরোধী নাশকতার প্ল্যান করবে। কিন্তু পুলিশ বলছে সেটা তারা করেছে। সিএমপির ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান এখনও অব্যাহত রয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে আগে থেকে যে তারা কোনো মামলার আসামি, তারা কোনো নাশকতার সঙ্গে জড়িত, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার মতে কোনো রেস্টুরেন্টে বসে ওপেন 14 জন কখনোই বাংলাদেশের মানে রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, এটা করা সম্ভব নয়।
উপকমিশনার হাবিবুর রহমান তিনি বলছেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় 14 জনকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 2024 সালের শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে প্রফেসর ইউনূস। এরপর থেকে সারা দেশে বিভিন্ন সময়ে সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, এটা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে ব্যাপার যেটা হলো, সেটার ব্যাপারে পুলিশের বক্তব্যটা কতটা গ্রহণযোগ্য সেই আলাপ হতে পারে। কারণ মানে আবারও বলছি যে একটা রেস্টুরেন্টে এই নাশকতার পরিকল্পনা করা সম্ভব কিনা সেই প্রশ্ন আসবে। এবং মানে গোপন সূত্রের খবর পেয়ে মানে অভিযান পরিচালনা করে এবং সেই গোপন সূত্রটা কি, সেই অভিযানে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে 14 জনকে যে গ্রেপ্তার করা হলো, তো রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, নাশকতার এই পরিকল্পনাগুলো করতে হলে তাদের কাছে তো অনেক কিছু পাওয়ার কথা। রাষ্ট্রবিরোধী নথিপত্র, নাশকতার প্ল্যান, মানে বোমা টোমা, এগুলো অনেক কিছু পাওয়ার কথা। সেগুলো কি পুলিশ পেয়েছে, জব্দ করেছে? সেগুলো পেলে সেই তথ্যগুলো গণমাধ্যমে আসা উচিত ছিল। আমার মনে হয় যে গণমাধ্যম আরও বেশি সচেতন হবে যে এই ধরনের ভয়াবহ সন্ত্রাসী 14 জন যারা ওপেন একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে দেশবিরোধী নাশকতার প্ল্যান করছে, তাদের কাছ থেকে তো ভয়াবহ সব অস্ত্রসহ অনেক কিছু পাওয়ার কথা। কি পেল পুলিশ? নাকি এই যে ধারা, পুলিশের এই কর্মকাণ্ড যদি বিতর্কের জন্ম দেয়, তাহলে সেটা বর্তমান সরকারের একটা ভালো পথে দেশকে পরিচালনা করার যে উদ্যোগগুলো আমরা দেখছি, সেগুলো বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, সেগুলো বিতর্কের মুখে পড়বে এবং বর্তমান সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। ছাত্রলীগ নিষিদ্ধ আছে, তারা কোনো কার্যক্রম করতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি তাদের মানে সদস্যদের গ্রেপ্তার করেন, সেটাও স্বাভাবিক। কিন্তু আপনি যখন বলেন, ওই আমরা যেটা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোথায় থেকে গ্রেপ্তার করা হলো? সালমান এফ রহমান দরবেশ, দাড়ি, সেই দাড়ি নেই, ক্লিন শেভ করা, তাকে গ্রেপ্তার করা হলো সদরঘাট থেকে। সদরঘাটে স্পিডবোট নিয়ে তারা নাকি পালাচ্ছিলেন। তো এত সস্তা, এত দুর্বল স্ক্রিপ্ট যখন আমরা সামনে আসতে দেখি, তখন ব্যাপারগুলোকে হাস্যকর মনে হয়। আপনি কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রেপ্তার করবেন, এটা খুবই স্বাভাবিক। তাকে আইনের আওতায় আনবেন। সে যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে আদালতে সেটা বলবেন যে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আদালত ব্যবস্থা নেবে, সবই ঠিক আছে। কিন্তু যখন আপনি বলেন যে একটি রেস্টুরেন্টে 14 জন গিয়ে নাশকতার পরিকল্পনা করছে, দেশ ধ্বংসের পরিকল্পনা করছে, তখন মনে হয় যে ব্যাপারটা একটু দুর্বল চিত্রনাট্য হয়ে যায়। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।